আজকের আলোচনায় থাকছে বাংলাদেশ নিয়ে চীনা রাষ্ট্রদূতের কড়া হুঁশিয়ারি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কি আরো জটিল হচ্ছে? দর্শক চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে আজ যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ ও রাশেদ হায়দার। আজকের লাইভে স্বাগত জানাই। ফরিদ ভাইকে দিয়েই শুরু করি। ফরিদ ভাই, ঢাকায় বসে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মেনে নেবে না চীন। প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কি আরো জটিল হচ্ছে? ফরিদ। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার যত দর্শক রয়েছে তাদের সালাম, নমস্কার ও শুভেচ্ছা। আর হইল আর ওই যে ডক্টর ইউনূস এবং ল্যাংটা সুলাইমানের প্রতিবেশী রাশেদ ভাইকে আমার কি জানাবো আমি বুঝে উঠতে পারতেছি না, কারণ তিনি দুইজন বিখ্যাত লোকের প্রতিবেশী। তার সালাম জানাবো না নমস্কার জানাবো না শুভেচ্ছা জানাবো বুঝে উঠতে পারতেছি না। ফ্রান্সের ভাষায় যদি এরপরে শিখাই দেন ওইটা আমি বলবো, ফরাসি ভাষা। যাই হোক, সবাইকে শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন, চায়না বলেছে যে বিদেশি কোনো শক্তির কোনো হস্তক্ষেপ মেনে নিবে না, ভালো কথা। কিন্তু আজকে কিন্তু ঘটনা একখান ঘটে গেছে। সেটা হলো বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয়ে গেছে। এটা আপনি হয়তো দৃশ্যটা আপনার চোখে পড়েছে সম্ভবত। তো চায়না আসলে কি বলতে চায়? আমি মনে করি না যে এটা সে ভারতকে হুমকি দিয়েছে। হতে পারে সেটা ভারতের জন্য 5%, কিন্তু 95% সে আমেরিকা সহ অন্যান্য দেশকে সতর্ক করেছে চায়না। চায়নার এই বক্তব্যের কারণে বাংলাদেশের রাজনৈতিক মাঠ এবং আন্তর্জাতিক মাঠ গরম হয়ে যাবে, এত কোনো সন্দেহ নাই। এবং চায়না সেটা জেনে বুঝেই বলেছে এবং সে সুযোগটা ইচ্ছা করে দিয়েছে। আমরা রাশেদ ভাইয়ের চ্যানেলে গতকাল নাকি পরশু দিনে আমরা আলোচনা করলাম যে চীন আমাদের জন্য 0 ট্যারিফ ঘোষণা করেছে, অথচ আমরা চীনে কোনো মালই রপ্তানি করি না। যা আমরা আনি শুধু আমদানি করি। তো এই যে আপনি চীনের যে কথাটা বললেন, তার এই বক্তব্য, চীনার কর্তৃপক্ষের যে বক্তব্য, এই বক্তব্যের প্রভাব বাংলাদেশে পড়বে, ভয়াবহ রকম পড়বে, এবং সেটা ভালোর চাইতে খারাপ হবে বেশি। আপনারা আজকে একটা খবর দেখেছেন যে ফিলিপাইন, শ্রীলঙ্কা আর একটা কোন দেশ, ভিয়েতনাম, এরা অলরেডি মধ্য আয়ের দেশের তালিকায় চলে গেছে। অথচ এই শ্রীলঙ্কা আমাদের কাছ থেকে শেখ হাসিনার আমলে $200 মিলিয়ন হাওলাত নিয়েছিল, দেউলিয়া ঘোষণা করেছিল নিজেদের। সেই দেশ মধ্য আয়ের দিকে চলে গেল, আর আমরা বাংলাদেশে কারখানা বন্ধ হতে থাকলো। আজকেও কারখানা বন্ধ হয়েছে এবং সামনে আরো বন্ধ হবে। আমাদের এই দেশটা আসলে কোন দিকে যাচ্ছে? এই বাংলাদেশটা এখন গণিমতের মাল হয়ে গেছে। চায়নার আমাদের দেশে কে আসবে না আসবে, আভ্যন্তরীণ বিষয় কি হবে, চায়না বিবৃতি দেয়। আমাদের দেশে কি হবে, করিডোর কোন দিক দিয়ে যাবে, আমেরিকা বলে দেয়। আমার দেশের কোনো জাহাজ আপনি বাঙালি কিনে আনবেন, বন্দরে আনতে পারবেন কিনা, চীন নির্দেশ দেয়। আমার দেশে গম কই থেকে কিনবেন না কিনবেন, আমেরিকা বলে দেয়। আপনি বেশি দাম দিয়েও তার কাছ থেকে কিনবেন, আপনি সস্তা পাইলেও ভিয়েতনামে যেতে পারবেন না, বার্মায় যেতে পারবেন না, ভারতে যেতে পারবেন না, আপনাকে আমেরিকা থেকে বেশি দামে কিনতে হবে। তো এই যে বাংলাদেশটা এখন গণিমতের মাল হয়ে গেছে, গরিবের বউ সবার ভাবি, গরিবের সুন্দরী বউ সকলের ভাবি, বাংলাদেশটা এরকম, বাংলাদেশ সম্পর্কে এরকম দাবি দেওয়া চলতেছে, আমরা দেখতেছি। আমেরিকা বললো আমারে বন্দর দাও, আমেরিকা বললো আমার সেন্ট মার্টিন দাও, আমেরিকা বললো তুমি মানবিক করিডোর দাও, চায়না বললো আমাকে করিডোর দাও। শুধু দেও আর দেও, কেউ বলে না যে নেও। এইটা আর কেউ দেখলাম না, মানে বাংলাদেশের কেউ বললো না তুমি এইটা নেও, শুধু বলে দেও আর দেও। দক্ষিণ প্লাজায় যদি এখন ভারতের স্বাধীনতা দিবস পালন করতো, তাহলে বাংলাদেশে এতক্ষণ বলতো যে এই দেশটা অঙ্গরাজ্য হয়ে গেছে ভারতের। মসজিদে মসজিদে, বাইতুল মুকাররম, পল্টন ময়দান, শাহবাগ গরম হয়ে যেত, মসজিদের মিম্বর গরম হয়ে যেত। এখন আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে এখন মসজিদ গরম হওয়া তো দূরের কথা, ঠান্ডা বরফ হয়ে গেছে, মনে কেউ কিছু জানেই না। তো আমাদের দেশে এই মুহূর্তে যা চলতেছে, চীন বলেন, আমেরিকা বলেন, দেখেন চীন এটা বলার পরেই কিন্তু এই কাজটা করলো। চীন যখন এই ঘোষণা দিল তখনই কিন্তু দক্ষিণ প্লাজায় আমাদের আমেরিকার স্বাধীনতা দিবস পালন করলো। অর্থাৎ চীন যে কথাটা পরশুদিন বলেছে, আজকে সেটার উল্টো কাজ হয়ে গেছে। শুধু তাই নয়, ওই তিস্তা চুক্তি লম্বা লম্বা কথা বলেছে না, ওই যে তিস্তার ওইখানে নদীর ওইখানে নাকি উল্টা কি করবে, যাক না করছে চুক্তি, দেখাক না আমাদের, বলুক, ঘোষণা দেয় যে চীনের সাথে চুক্তি করতেছে, চুক্তি করেছে ওইখানে তিস্তার অপোজিটে দেয়াল বানাবে আসমান পর্যন্ত, একটু বলুক না, দেখি আমরা একটু শুনি, বলুক না।
পারবে না। বরং আমরা উল্টা দেখতেছি যে চীনের পাশে যাওয়ার পরেই, চীনের সাথে ধরম মহরম করার পরেই বাংলাদেশের কূটনীতিক পাড়া গরম হয়ে গেছে। এমনকি তারেক রহমান যতই গল্প করুক, জুলাই যোদ্ধাদের নিয়ে যতই অনুষ্ঠান করুক, তার কিন্তু পায়ের নিচে মাটি নাই। তিনি কিন্তু তার চেহারাটা দেখেন, তার চেহারা দেখলে মনে হয় না যে তিনি দেশের প্রধানমন্ত্রী। তার আচরণে মনে হয় না, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু মনে হয় না। তার বডি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ওই কাপাসিয়ার ঘটি শৈলের মতো। আপনি ভালো করে খেয়াল করেন, আপনি খেয়াল করেন ভালো করে। সালাউদ্দিন সাহেব আজকে ঘোষণা দিয়েছে 50 বছর আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না, দিল্লিতে দাফন হয়ে গেছে। চালনে কয় শুই সাদা কেন তুই, বছর পর বছর শিলং থাকলো, ভারতে থাকলো, সেখান থেকে আইসা বাংলাদেশের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। তো ফ্রান্স থেকে আমাদের হায়দ্রাবাদে তো এসে মন্ত্রী হতে পারে, আপনিও তো ঢাকা থেকে মন্ত্রী হয়ে যেতে পারে, আমিও তো পাতালপুরি থেকে এসে যমুনার পার থেকে জিন্দাপির জামালপুরি মন্ত্রী হয়ে যেতে পারি। শিলং সালাউদ্দিন হইলে আমরা হইতে পারলে আমরা কেন পারবো না, আওয়ামী লীগ কেন পারবে না? মানে তিনি থাকলেন ভারতে, আইসা মন্ত্রী হয়ে গেলেন, সেই লোকটাই বলতেছেন যে ভারতে দাফন হয়ে গেছে আওয়ামী লীগের। তো এগুলো কার দাপটে বলে আমরা জানি। খুঁটার জোরে পাঠা কুদে, কখনো আমেরিকার পাঠা খুঁটির জোরে কুদে, কখনো চায়নার খুঁটির জোরে কুদে। কিন্তু সালাউদ্দিন সাহেব যতই কুদাকুদি করুক, বাংলাদেশের 4 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি টাকা বছরে কিন্তু ভারত চলে যাচ্ছে, ওটা তিনি ঠেকাইতে পারতেছে না। আমাদের ভাবির পোলারা মিছিল করে ঠেকাইতে পারতেছে না, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, কোনোভাবেই ঠেকাইতে পারতেছে না। তেমনি চীন যে কথা বলেছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না, এই কথা বলার মাধ্যমে চীন কিন্তু অলরেডি বিদেশি শক্তি হিসেবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করে ফেলেছে, অলরেডি সে করে ফেলেছে। মানে তিনি আলম বিসমিল্লাহ করছেন। জি, এই প্রশ্নটাই কিন্তু আমি করতাম, আপনি অলরেডি আলোচনায় নিয়ে আসছেন। তো চীন নিজেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, আবার বলছে আমাদের হস্তক্ষেপ করলে সেইটা মেনে নিবে না, মেনে নিবে না। ওই যে বিষয়টা এরকম, আমাদের এলাকার মুরব্বী ছিল, তো সে রাস্তাতে যাইতে গুতা দিত, তা আমরা বলতাম চাচা গুতা দাও গে, তোর কই গুতা দিলাম, আরেকটা গুতা দিয়ে তোর কই গুতা দিলাম। আমি চাচা আবার গুতা দিলে আরেকটা গুতা দিয়ে তোর কই গুতা দিলাম। চাইনা এরকম করতেছে, গুতা মারতে স্যার কইতেছে কেউ গুতা দিতে পারবে না, সে নিজেই গুতাগুতি করতেছে, এটা হাস্যকর ব্যাপার। এই কথা বলার মাধ্যমেই সে চায়না অলরেডি, চাইনিজ কর্তৃপক্ষ, চাইনিজ অফিসিয়াল বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বা সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এগুলো বললে তো হবে না, বরং এখন এই কথার কারণে মানে যে পাগলা নৌকা যেন ডুবাস, এখন যে সমস্ত বিদেশি শক্তিগুলো বাংলাদেশে হস্তক্ষেপ করার কথা ছিল, তারা এখন তার মতো প্রকাশ্যে চলে আসবে। তার প্রমাণ আপনি দেখতে পেলেন আজকে দক্ষিণ প্লাজায় মার্শাল্লাহ জামাত বিএনপি মিলে আমেরিকার স্বাধীনতা 250তম নাকি কততম স্বাধীনতা দিবস পালন করতেছে। আমার খুব হাসি আসছে, খুব মজা লাগলো। আমরা তো এখন আমেরিকার 52তম নাকি 53তম প্রদেশ হয়ে গেছি। তারপরে যে হায়দর ভাইয়ের 2 প্রতিবেশী সুবাদে আমরা ফ্রান্সের হয়ে যাব, তারপরে আমরা ইলিয়াসের সুবাদে আমেরিকা হয়ে গেছি, তারপরে আমরা আমার ভাবির পোলাদের জন্য কখনো তুরস্ক হয়ে যাব, কখনো পাকিস্তান হয়ে যাব, শুধু বাংলাদেশটা থাকবো না। এই হচ্ছে সমস্যাটা। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আসে যে রাশেদ হায়দার ভাই চীনা রাষ্ট্রদূত অলরেডি যে মন্তব্য করলেন, ফরিদ ভাই বলবেন সেটা অলরেডি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ, এমনকি সরাসরি এই মন্তব্য রাগ ঢাক না রেখেই। এর আগেও মার্কিন রাষ্ট্রদূতও কিন্তু একটা কথা বলেছিলেন বেফাস, তিনি বলেছিলেন যে বাংলাদেশে চায়নার যে প্রভাব আছে সেটা মোকাবেলা করার জন্য তিনি এখানে কাজ করেন। এই গেল কথা। এখন চীন যে কথাটা বললো, এই কথাটা কি মার্কিন যুক্তরাষ্ট্রকে বললো, নাকি ভারতকে বললো, নাকি দুদেশকেই বললো? এর পরিণতি কি? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আমার প্রিয় শেখ ফরিদ ভাই। ফরিদ ভাই, ওই যে ট্যাক্সির মধ্যে লেখা দেখছেন না যে আমি ছোট, আমাকে মেরো না? দেখেন ভাই, আমি আপনাদের দুজনের চেয়ে ছোট। দেখেন মাসুদ ভাই লম্বা, আপনি লম্বা, আমি একটু বাইকটা, কিন্তু আমি ছোট, আমাকে মেরো না ভাই। মাসুদ ভাই, আপনি যে কথাটা কইলেন, একটা গল্প দিয়েই আসলে শুরু করি। কারণ সবসময় তো ফরিদ ভাই জামালপুরি গল্প কয়, তো আমি একটু ভালো গল্প বলি। বাংলাদেশের অবস্থাটা যে হ্যাঁ, বাংলাদেশ, ওই যে ফরিদ ভাই কয় না যে গরিবের বউ সবার ভাবি, ধরেন বাংলাদেশ একটা মেয়ে, আর চায়না হইছে যে পরকীয়া প্রেমিক, আর আমেরিকা হইছে যে মাইয়ার বাপ মা। বুঝতে পারছেন? এখন বাংলাদেশ ধরেন ওনার, এখন বাংলাদেশ বাদ দেন, এবার একটা মেয়ে সে বিয়ে শাদী করছে, তার বাচ্চা কাচ্চাও আছে, এর ভিতরে তার একটু পরকীয়া করার খায়েশ হইল, সে পরকীয়া করতেছে, এগুলো যখন আবার জামাই জানাজানি হয়ে গেল, তখন তো এটা হইচই বাইজা গেছে। এখন পরকীয়া প্রেমিক
মাইয়ারে বুদ্ধি দিতেছে, হ্যাঁ তোমার জামাই যদি কিছু কয় তুমি ভাগ্যে চলে আইবা আমার কাছে। আর ওদিকে বাপ মাই কইতেছে, কয় যে না এখানে তুমি যেহেতু বিবাহিত তুমি অন্য কারো হস্তক্ষেপ এখানে আশা করবো না। এই জামাই আপনি আমার মাইয়ারে হাত তুলছেন এটাও যেমন মানি না, এই তুমি পরকীয়া প্রেম করো এটাও মানি না। এগুলো ভেজাল চলতে তো এক পর্যায়ে মাইয়া গেছে প্রেগনেন্ট। এখন জামাইটা গুলো যে তার মানে কি আমার লগে বিয়া, আমার লগে ঘর সংসার, আমার খাইলি আমার দাইলি, এখন তুই যে প্রেগনেন্ট, কয় যে আমি তো আমার ওই যে পরকীয়া প্রেমিক হে মইরা যাবো। হে কইছে যে হের ওই রক্ত বাড়ানোর জন্য, রক্তের সম্পর্ক মানে গোষ্ঠী বাড়ানোর, এই জন্য আমি হের পক্ষে একটু প্রেগনেন্ট হয়েছি, এটা তো অন্য কিছু না। চামড়ার ভিতরে চামড়া গেছে, এখানে অন্য কিছু হয়নি। তো বাংলাদেশের অবস্থা দেখো সেম ওই জায়গায়। আমেরিকা কয় যে চায়নার লগে যাইতে পারবি না, আবার চায়না উল্টে কয় যে এই তোমার দেশে অন্য কারো হস্তক্ষেপ মানবো না। ঘটনা হচ্ছে দুইটাই গেছে যে ক্রিমিনাল। ওই যে মাইয়ার বাপ মাও ক্রিমিনাল, পরকীয়া প্রেমিকই ক্রিমিনাল, এখানেও দুইটা ক্রিমিনাল। তুই কব যে বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ মানবি না, তো তুই কে? তুই তো হস্তক্ষেপ করতে হস পয়লা আমেরিকা। আবার চায়নায় কর যে তোরাও মানবি না, তুই তোরা কে? দোনোটাই তো একই। এখানে আসলে খেলা যে কি চলতেছে, ওই যে কার পাশা যাচ্ছে কার চ্যানেলে, এইটা কেউ বুঝতেছে না। আর বাংলাদেশ এখনো যে গরিবের ভাবি, আমার ভাই যেমন কয় আর কি, জামালপুরের ভাই যেমন কয় আর কি, যে গরিবের ভাবি এখন ওই যে সবাই বয়ে গেছে, সব জায়গায় শুইতে। খেলা দেখতে থাকেন। এই যে আজকে যেমন ওইটা দেখলেন, ওই যে কি বলে দক্ষিণ প্লাজায় আমেরিকার জন্মবার্ষিকী, আবার ওইদিকে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল কিন্তু ইরানের খোমেনির জানাজা লাইভ দেখাইতেছে। এত কিছুর পরে একটা কথা কই, আমাদের মধ্যে তো খুব মুসলমানিত্ব আছে না, আমরা খুব মুসলিম, সবকিছু দাঁড়াইয়া যায় ইসলামের নাম শুনলে। এই যে ওয়ার্ল্ড কাপ খেলার সময় ফিফা যদি কয় যে ভাইয়ারা তোমরা যে যেই দেশ সমর্থন করবা তারে সেই দেশের ভিসা দিয়া 3 মাসের জন্য লইয়া যাবো খেলা দেখাইতে, সব শালায় দেখবেন যে তখন আর্জেন্টিনা, ব্রাজিল, সৌদি আরব, মরক্কো বাদ দিয়া আমেরিকা আর ইউরোপের দেশ ধরবো। আমরা এইসব দেশ পছন্দ করি, বুঝছেন? তখন কেউ সৌদি আরব যাইতে চাইবো না, সৌদি আরব তখন আর প্রিয় হবে না, তখন ইসলাম জিন্দা হবে না, মরক্কো, আলজেরিয়া এগুলো হবে না, তখন আমেরিকা, তখনই হয়ে যাবে অস্ট্রিয়া, জার্মান, ফ্রান্স, তখন আর কেউ ব্রাজিল আর আর্জেন্টিনা কোনো না, ওখানে যায় কাম। আমরা হচ্ছে ওই জাত, আমরা ওই যে গুয়ের ভিতরে একটা বললে এটাও জিব্বাদি টাইম না তুলি। আর এখানে তো ভাই ডলারের খেলা চলতেছে, দেখতে থাকেন কতদিন চলে ডলারের খেলা, কি কি বেইসা শেষ পর্যন্ত। যে একটা নাটক দেখছিলাম ছোটবেলায়, ভাই ফরিদ ভাই ও মাসুদ আপনি বলতে পারেন, যে একটা নাটকে ওই হেরা মামা ভাই না দুইজন পরে পুকুরে জইমা কইতে স্যার আমি আমার আন্ডারওয়্যারটা বেশি, কই কেন? কইছে না আন্ডারওয়্যার তো পইরা এটা বেচে দিতে পারবো, সৈয়দ বংশের আন্ডারওয়্যার বেশি। কইছে তুই পরনে তার কিছু নেই, আমি তো পানির তলায় আছি, কিছু দেখা যায় না। সব তো সরে নিয়ে গেছে, এখন খানার জন্য আন্ডারওয়্যার সহ বেচবো কয়দিন পর, বেশি দিন নাই, একটু দেখতে থাকেন কি কি হয়। কি করেন ফরিদ ভাই? জি, আমি আপনার সাথে অনেকটাই একমত। মন্ত্রী মিনিস্টার হওয়ার দরকার না, এখন আমরা খেলা দেখি। জি জি, খেলাই দেখতে থাকি। জি রাশেদ হায়দার ভাই, আমি ফরিদ ভাইয়ের কাছে আবারও আসি। সেটা হচ্ছে ফরিদ ভাই আপনার আলোচনায় বলেছিলেন করিডোরের বিষয়টা, সেটা হচ্ছে মিয়ানমারের উপর দিয়ে চীনকে করিডোর, যেটা হলে চীন খুব দ্রুতই বাংলাদেশে তাদের পণ্যটা ঢুকিয়ে দিতে পারবে, বাট বাংলাদেশের কোনো ফায়দা নেই। কিন্তু এই করিডোর তৈরিতে যে ব্যয় হবে, সে ব্যয়ের বোঝাটা বাংলাদেশকে বহন করতে হবে একটা অংশ। আচ্ছা, এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মির জন্য করিডোর চেয়েছে জাতিসংঘের অবয়বে, আমরা বলছি মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা বলছি অনুমান করছি এটা অথেন্টিক কিনা জানি না, আপনারা বিশ্লেষণ করবেন। এই যে এই অঞ্চল নিয়ে বাংলাদেশের এই দুই পরাশক্তি, বিশেষ করে চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দড়ি টানাটানি, এর পরিণাম কি? আদৌ কি এটা হওয়া সম্ভব যে করিডোর চীন যেটা করতে চায় সেটা BRI যেটা? ফলাফল ওই যে বললাম তো, যে বাংলাদেশ এখন গণিমতের মাল, যে যেভাবে টানা হেঁচড়া করতেছে, যে যেভাবে ভোগ উপভোগ করবে, কিছুই করেন নাই আমাদের। কিন্তু সমস্যা হলো যে শিল পাটায় ডলাডলি বাংলাদেশ নামক মরিচের কর্ম হবে সারা। আমরা দেখেছি যখন পরাশক্তিগুলো এরকম তৃতীয় বিশ্বের কোনো দরিদ্র দেশকে নিয়ে টানাটানি করে, তখন সেই দেশটা যুদ্ধ, দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, দারিদ্র এইসবের মুখোমুখি হয় এবং হচ্ছে, ইতিহাস তাই বলে। আর এই বাংলাদেশটা তখন হয়ে যাবে, বাংলাদেশটা আরো বেশি বিপজ্জনক হয়ে যাবে, কারণ এখানে 18 কোটি মানুষ। পুরো মধ্যপ্রাচ্যে মানুষের সংখ্যা কত?
মধ্যপ্রাচ্যের যদি আপনি ইরান সহ, ইরানকে যদি বাদ দেন 21টা দেশ, 21 দেশের লোক সংখ্যা কত, তাতেই পৃথিবী অস্থির হয়ে গেছে। গাজাতে 18 লক্ষ মুসলমান, তাতেই পৃথিবী অস্থির। বাংলাদেশে কিন্তু 18 কোটি। তাহলে শুধু বাংলাদেশ তো অস্থির হয়ে যাবে তা কিন্তু না, পুরো দক্ষিণ এশিয়া অস্থির হয়ে যাবে। আর এটাই কিছু কিছু পরাশক্তি চাচ্ছে। কেউ যেচে আনছে, কেউ পরিস্থিতির শিকার হয়ে মেনে নিতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা পৃথিবীর জন্য ভালো হবে না। এই 18 কোটি বাংলাদেশের জন্য তো ভালো হবেই না। এই বাংলাদেশের মানুষ এখনই ইতালি যাইতে, লিবিয়া যাইতে পানির জাহাজে মরে, মালয়েশিয়া মনে আছে কি শত শত রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার সময় মারা গেছে, থাইল্যান্ড যাওয়ার সময় মনে আছে কত রোহিঙ্গা যে ডুবে মারা গেছে, ওটা হিসাব কিন্তু কেউ দেয় না। তো এরকম এই বাংলাদেশে 18 কোটি মানুষ কোথায় যাবে? ভারত তার বর্ডার সিল করে দিবে। কারণ আপনি যত কিছুই বলেন, ওই 1 কোটি যখন যুদ্ধ বাজবে তখন আপনি ভারতে ঢুকতে পারবেন না। যদিও বাংলাদেশের মানুষ খাদ্যের অভাবে, নিরাপত্তার অভাবে ভারতে ঢুকে পড়বে, এটা ভারতের জন্য সমস্যা। ভারত তখন বর্ডার সিল করে দেবে। কত মানুষ পাচার হয়ে যাবে, কত নারী শিশু পাচার হয়ে যাবে, কত মানুষ বঙ্গোপসাগরে ডুবে মরবে, কত মানুষ যুদ্ধের নামে, গৃহযুদ্ধের নামে মারা যাবে। সেগুলো আমি চাই না এগুলো ঘটুক, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশ ওই দিকেই যাচ্ছে, আমরা ওই দিকে যাচ্ছি। আপনি যেটা বললেন যে করিডোর মানবী, আপনি জাতিসংঘের কথা বলেছে, সেটা আমরা জানি। কিন্তু আমরা জানি জাতিসংঘ আর আমেরিকা টাকারে পিটার ওপিট, এটা আমরা সবাই জানি। মনে করেন যে জায়গায় আমি যেতে পারবো না, আইনগত বাধা আছে, সে জায়গায় আপনার নামে আমি গেলাম। যে জায়গায় রাশেদ হায়দার ভাই যেতে পারবে না, সেইখানে, যেমন রাশেদ হায়দার ভাই চালিত বাংলাদেশে ভোট দিতে পারবে না, উনি ফ্রান্সের নাগরিক। কারণ উনি বললেন যে আমার হুমন্দিতে ইলেকশন করতেছে, 2টা জাল ভোট দিয়ে আসেন। আমরা 2জন গেলাম, জাল ভোট দিয়ে আসলাম, ভোট তো দিলাম আমরা, কিন্তু কাজটা কার হইল? কাজটা রাশেদ ভাই। তো ওই রকম এই দেশে ওই জাতিসংঘ যে কাজটা করে, জাতিসংঘের নামে জাতিসংঘ, জাতিসংঘের মা বাপটা কে? জাতিসংঘের মাও আমেরিকা, জাতিসংঘের বাপও আমেরিকা, জাতিসংঘের পোলাপানও আমেরিকা। তো আপনি তো তার বিরুদ্ধে কে খার, মানে কোন দিকে আপনি যাবেন? তো ওই জাতিসংঘ বলেছিল মানবিক করিডোর দিতে, এমনকি এখনো বলেছে যে যেন আরো রোহিঙ্গার জন্য জায়গা দেয়, জায়গাও চেয়েছে আমেরিকা, জাতিসংঘ চেয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন যিনি দেখেন তিনি চেয়েছেন। অন্যদিকে সৌদি আরব, এই যে বললাম না যে সব আমরা গণিমতের মাল, সৌদি আরব আবার বাংলাদেশের ঘেঁটি ধরে বলছে যে তাড়াতাড়ি রোহিঙ্গাদের পাসপোর্ট দাও। অদ্ভুত ব্যাপার, আমাদের জাতীয় পরিচয়পত্র নবায়ন করার নির্দেশ এসে গেছে, আর রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে দিলেন। এটা কি করে কি হয়? আপনি সংসদে বিল এনেছিলেন কোন দেশের মানুষকে পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব দেওয়া। আপনি এটা সংসদে বিল আনতে হবে, সংসদ যদি মনে করে, তবে সৌদি আরব গালে একটা চটকানা দিছে, কানটা ধরে মইলে দিছে, 70,000 পাসপোর্ট দিয়ে দিল ইউনূস সরকার। অথচ বাংলাদেশের দরিদ্র মানুষগুলো যারা ভারতে কাজ করতে গেছে, কামের বান্দি হইতে গেছে, দিন মজুরি করতে গেছে, তারা ফিরে আসবে, আপনি তার দেশে নিলেন না। মানে কত বড় ফাত্রামি! মানে সৌদি আরব, মানে এই দেশটা, ওই যে চায়নার অ্যাম্বাসেডর নাকি বলছে, বললেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায়না মেনে নিবে না। তো ওই যে 70,000 যে পাসপোর্ট দিল, এটা কি বাংলাদেশের আভ্যন্তরীণ হস্তক্ষেপ না? আরে ভাই, আমি এখনো আমার পরিবারের আরো কিছু মানুষের পাসপোর্ট করাইতে পারি নাই, দিচ্ছে না। অন্যদিকে রোহিঙ্গাদের 70,000 পাসপোর্ট দিলেন, আমি বাংলাদেশেও পাই না। আমার এক পরিচিত ব্যক্তি আছে, তিনি বিদেশে 5 বছর থাকার পর পাসপোর্ট করতে পেরেছিলেন। 5 বছর, 5 ইয়ার্স তার যেভাবে রয়ে গেছে ওই পাসপোর্ট পেতে, তার জুতার তলা ক্ষয় হয়ে গেছে। একজন বাংলাদেশি নাগরিক, সে 5 বছরের পাসপোর্ট পায়নি। তসলিমা নাসরিন বাংলাদেশি নাগরিক, তিনি তার ফ্ল্যাট বিক্রি করবেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, পৃথিবীর 4-5টা বাংলাদেশি হাই কমিশনে গিয়ে তিনি সেই সুযোগ পান নাই, তার নাগরিক অধিকার। কিন্তু 70,000 রোহিঙ্গার পাসপোর্ট দিয়ে। ফরিদ ভাই, আমার 2টা ছেলে, একটার বয়স 10, একটার বয়স 9। ওদের জন্ম ফ্রান্সে, ওদের ফরাসি পাসপোর্ট আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি তো বাংলাদেশি, আমার ওয়াইফ তো বাংলাদেশি, আমাদের তো সব বাংলাদেশি। আমি ওদের 2জনের পাসপোর্ট করতে পারি নাই, কারণ হচ্ছে যে বলতেছে আমার যে ওই জন্ম নিবন্ধন লাগবো, টিকার সার্টিফিকেট লাগবে, তবে এগুলা কই থেকে দুমা আমরা তো দিতেই পারবেন না। তাহলে এবার চিন্তা করেন এই হইল অবস্থা। আমি যে আজকে যদি বাংলাদেশে কোনো মহিলাদের যদি গর্ভবতী করে দিই, তার বাচ্চা সরাসরি ফরাসি নাগরিক হবে, কারণ আমি ফরাসি। আর সে জায়গায় আমরা হাজবেন্ড ওয়াইফ 2জন বাংলাদেশি হওয়ার পরও আমাদের বাচ্চারা বাংলাদেশি পাসপোর্ট পাবে না। যে এটা কিন্তু 70,000 রোহিঙ্গার পাসপোর্ট দেওয়া কিন্তু হয়ে গেছে। ফরিদ ভাই, একটা বিষয়, সেটা হচ্ছে এই যে কূটনীতি যেটা ভারত
এই চায়না এবং আমেরিকা। ভারত রাশিয়ার সাথেও সুসম্পর্ক তো আছেই, ঐতিহাসিক সম্পর্ক, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্র। চায়নাও তাদের শত্রু রাষ্ট্র। ভারতের সাথেও চায়নার অনেক প্রবলেম আছে, কিন্তু তারপরেও ব্যবসা বাণিজ্য কিন্তু দু দেশের চলছে। খুবই তুঙ্গে। হ্যাঁ, তুঙ্গে। কিভাবে ভারত এই দুই দেশকে, বিশেষ করে চায়না, আমেরিকা এবং রাশিয়া, এই তিন বৈপরীত্যকে মেনটেন করে? আর একটা দেশের নাম ভুলে গেছেন, সেগুলো ইরান আর ইসরায়েল। দুইটার সাথে ভারতের সম্পর্ক ভালো, একই সাথে। আসলে এটা হচ্ছে ভারতের কূটনীতি। একটু বড়সড় প্রবলেম আমার কাছে মনে হয়েছে এই দুই দেশের মধ্যে। যে চায়নার সাথে ইরান আর ইসরায়েলকে আমি এই আলোচনায় নিলাম না, যে আপনি আপনার মতো করে বলুন। আচ্ছা, তাহলে ইরান, সৌদি, ভারত হচ্ছে, আমি বারবার বলি, ভারত হচ্ছে চাণক্যদের পুত্র। ভারতবাসীরা চাণক্যের পুত্র। কোনো ব্যক্তি যদি, আমি আপনাকে লিখে দিতে পারি আপনাকে, আপনি ম্যাকিয়াভেলি পড়ে আপনি কি করতে পারবেন আমি জানি না। ম্যাকিয়াভেলির সেই রাষ্ট্রবিজ্ঞানের সেই বিখ্যাত কিতাব পড়ে আপনি কতটুকু সফল হবেন বটে, কতটুকু হবেন আমি জানি না, গ্যারান্টি দিতে পারবো। কিন্তু আমি লিখিত দিতে পারি, কোনো 25 বছরের তরুণ সে যদি 5 বছর শুধু চাণক্য নীতিটাই শুধু পড়ে, আমার ধারণা সে বাংলাদেশের সবচেয়ে ভালো কূটনীতিক হবে। মানে বাংলাদেশের মধ্যে হবেই। যে কোনো কূটনৈতিক যারা ব্যক্তি রয়েছেন তাদের চাইতে সে বেশি বুঝবে কূটনীতি। তাহলে ভারতীয়রা কি করবে? তারা তো তাদের কূটনৈতিক তৎপরতা যে আপনি দেখেন, আমি ভারতের উপরে মাঝে মধ্যে রাগ করতাম। যেমন যে ভিসাটা যখন দিল, আমার রাগ উঠে গিয়েছিল, কেন ভিসা দিল, এখন তো সব জঙ্গিরা যাবে। কিন্তু না, তারা কি করেছে, তারা এখন থেকে 10 বছরের কথা চিন্তা করেছে, কমপক্ষে 5 বছরের চিন্তা করেছে। শুধু একটা বিষয় না, ওই দিন হায়দ্রাবাদের ওখানে গিয়ে বলছি যে ভিসা দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা আমরা লাইভে বলতে পারবো না, সঙ্গত কারণে। কারণ তাহলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, সেটা বলা যাবে না, এবং সেটা বাংলাদেশের মানুষদেরই ক্ষতি বেশি হবে। সঙ্গত কারণে বলতে পারতেছি। কূটনীতি এমন একটা জিনিস, আপনি যা বলছেন না সেটা কূটনীতি, আপনি যা বলে ফেলেছেন সেটা তো কূটনীতি না, আপনি তো বলেই দিয়েছেন। যেমন চায়না বলে ফেলেছে যে বাংলাদেশের ব্যাপারে আভ্যন্তরীণ হস্তক্ষেপ আমরা মেনে নিব না, তার কিন্তু বক্তব্য প্রকাশ হয়ে গেছে। ভারত কি বলেছে? বলে নাই। তার মানে ভারত এটা আরো বেশি মানতেছে। ওই যে অক্ষয় কুমারের সে ডায়লগ, जो मैं बोलता हूं वो मैं करता हूं, আর जो मैं नहीं बोलता हूं वो मैं डेफिनेटली करता हूं। তো ভারতের রাজনীতি হচ্ছে এটা, যা সে বলে তা সে করে, যা সে বলে না তাহা কিন্তু সে করবেই। এটা হচ্ছে ভারতের কূটনীতি। এই কূটনীতির কারণে দেখেন আজকে জাপানের প্রধানমন্ত্রী কি বলেছে, নরেন্দ্র মোদী আমার ভাই। ট্রাম্প কি বলেছিলেন, নরেন্দ্র মোদী আমার বন্ধু। ওবামা কি বলেছিলেন, নরেন্দ্র মোদী আমার ভাই। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আপনার চ্যানেলে এসে বলেছিলাম, কি বলেছে, মাদার অফ অল ডিলস সাইন করেছেন। আর্জেন্টিনা তাকে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে ভারতকে জ্বালানির তেলের জন্য। রাশিয়ার সাথে তার সুসম্পর্ক, আমেরিকার কোনো ধাতানি মানে না। ইরান থেকেও তেল সে প্রকাশ্য গোপনে 2 ভাবেই আনে। সৌদি আরবের সাথে তো ভালো সম্পর্ক, দুবাইয়ের সাথে তো সম্পর্কের হিসেবই নাই। অলরেডি দুবাইয়ে সে তার অস্ত্র ব্রহ্মস কি যেন ওগুলো বিক্রি করতেছে। তো এইটাই ভারতের কূটনীতি দেখা যায় যেটা খুবই ধীর গতিতে কাজ করতেছে, কিন্তু প্রশান্ত মহাসাগরের স্রোত কিন্তু বোঝা যায় না। আমরা কিন্তু কুমিল্লার, তারপরে চাঁদপুরের ডাকাতিয়া নদী, বা যমুনা, জামালপুরের পারের যমুনার নদী, সিরাজগঞ্জের যমুনা নদীর স্রোতটা দেখতে পারি। কারণ কি? কারণ এটা গতিটা বোঝা যায়, আমাদের চোখে ধরে। কিন্তু প্রশান্ত মহাসাগর কিন্তু শান্ত না, নাম প্রশান্ত, তার যে গতি এত বেশি, ওইখানে কিন্তু কেউ উপস্থিত হলে বুঝতে পারে না। যারা প্রশান্ত মহাসাগরে ভ্রমণ করে তারা সেটা জানে। ওর গতিটা কিন্তু বোঝা যায় না, কিন্তু স্পিড কত, কারণ আমাদের চোখেই ধরে না সে কত দ্রুত গেল। আমি যখন বুলেট ট্রেনে বসেছিলাম চাইনাতে, তাই আমি বললাম যে এরা বলে এত গতি, শত শত গতিতে যায়, উপর দিকে তাকায় দেখি 600+। তখন আমি ভয় পাইছি। অর্থাৎ আমি আমাদের জামালপুরে যে ট্রেন চলে, যমুনা এক্সপ্রেস বা ব্রহ্মপুত্র বা অন্যান্য পদ্মা, যাই বলেন বাংলাদেশের তিস্তা, ওইখানে ঝক্কর গতি মাত্র সর্বোচ্চ 55, মানে রেলের হিসাবে 55 মাইল স্পিড। আবারও বলি, রেলের 55 সাথে কিন্তু সাধারণ মোটরসাইকেল গাড়ির মিলবে না, ওটা হিসাব আলাদা। ঠিক আছে, যেমন নটিক্যাল মাইল যেমন আলাদা, মাইল আলাদা, তেমনি রেলের গতি কিন্তু আলাদা। রেলের 55 মানে অন্যরকম। রেল কিন্তু 55-এর উপরে চলবে না, তাও আপে ডাউনে না। কারণ এটা কেমনে জানি, কারণ আমার বাসা ঘরটা হলো লোকো রানিং রুম, মানে জংশনের পাশেই, মানে যেখানে রেলের ইঞ্জিন ঠিক করে
তো আমরা সারা ছোটবেলা আমাদের বয়স যখন 10 বছর তখন থেকে আমরা রেলের মানে ওই হ্যান্ডেল ধরে লড়াচড়া করি। আমরা ওইখানে, আমি একা না, আমাদের মতো বয়সী যারা ছোট ছিল তারা কিন্তু আমরা 14 বছর বয়সে আমরা রেলগাড়ি চালানো শিখছি, যখন সাইকেল চালানো শিখি নাই। এটা কিন্তু গল্প করি না, এটা সত্য। এটা বাংলাদেশের যত লোকশেড আসে, সেটা সৈয়দপুর হোক, ময়মনসিংহ হোক, জামালপুর হোক, সরিষাবাড়ি হোক, যারা লোকশেডের পাশে থাকে তারা এটা সবাই পারে। আমরা ওই রেলের ইঞ্জিন ঘুরাইতে ঘুরাইতে আমরা রেলগাড়ি চালানো শিখে গিয়েছিলাম। 30 বছর পর 20 বছর পর একবার ধরেছিলাম, তাও মোটামুটি ঠিক মতোই চালাইছিলাম। তো রেলটা, এটা উদাহরণ কেন দিলাম? চাণক্য নীতির কথা। চাণক্য নীতিতে আবার ফিরে যাই। এরা সব সময় দেখবেন ধীর স্থির কাজ করে, ধীর স্থির কাজ করে। আপনি যত কিছুই বলেন তাদের চাণক্য নীতি, তাদেরকে আপনি রাগ করতে পারেন। আমি বলেছিলাম যে কেন ভিসা দিল, পরে দেখি না তাদের বছরে 5 লক্ষ কোটি টাকা। এই চোখে দেখা এটা কে স্যারে বলেন তো? 5 লাখ কোটি টাকা। বাংলাদেশ কার কোন দেশ থেকে 5 লাখ কোটি টাকা আয় করতে পারবে? বাংলাদেশ 20টা দেশে থেকে 5 লক্ষ কোটি টাকা আয় করতে পারবে? শুধু এক বাংলাদেশের ভিসা দিলে যদি 5 লক্ষ কোটি টাকা আয় হয়। হায়দর ভাই আমার যতই গালি দেখ, তার পোলা যদি আমার ভাড়া এসে প্রতিদিন মোটামুটি 50,000 টাকা বিল করে, হায়দর ভাই আমার গালি দিলে কি? আমাদের রাশেদ ভাই গালি দিলে কি? মাসুদ ভাই গালি দিলে কি? মাসুদ ভাইয়ের মেয়ের জামাই যদি প্রত্যেকদিন আমার ভাড়া এসে মনে করেন যে 1 লাখ টাকা বিল করে বন্ধু বান্ধব নিয়ে, আপনি আমার গালি দিলে কি? আমি তো আমি বলি, জি জি ঠিক আছে। যেন দেখেন না মৌলবী সাহেবদের আপনি যত লিল্লাঘর বলেন, সে কিন্তু রাগ করে না। রাগ করে যারা সাদা তুলতে যায়, মৌলবীদের মানুষ কিন্তু গালিও দেয়, তারপরেও তারা কিন্তু সাদা তুলে। কেন তুলে? গালি যতই দেন, দিন শেষে তো 35% কমিশন আছে, তার জন্য তারা রাগ করে না। এই যে ভিক্ষুকদের যে আপনি ভেসকি দেন, গালি দেন, ওরা কি রাগ করে? রাগ করে না। সারাদিন ভেসকে দিতে দিতে কেউ ফরিদ না হয় ভেসকে দিবে, ওই মাসুদ ভাই তো দিবে, হায়দর ভাই তো দিবে। তো ভারত কি চিন্তা করলো যে গালি তারা দিতে থাকে, আমার 5 লক্ষ কোটি টাকা ইনকাম। এই যে এই বছর 5 লক্ষ, যেটাকে 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা ইনকাম করতো, এখন সেটা 5 লক্ষ কোটি টাকা। এটাই হচ্ছে চাণক্য নীতি। তাহলে দেখেন ভারত এখন বাংলাদেশের সাথে ভারতের চরম সম্পর্কের অবনতি হয়ে আছে কিন্তু। তাহলে সেইখান থেকে সে 5 লক্ষ কোটি টাকা কামাই করে নেবে। অলরেডি এক ব্যক্তি রাশিয়ায় থাকে, সরি অস্ট্রেলিয়াতে থাকে, ভারতীয় ব্যক্তি, কি যেন খুদা, কি যেন তার নামের আগে পরে খুদা আছে, ভুলে গেছি নামটা। সে কি করেছে? 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে একজন। তো এটাই হলো ভারত, এটা হচ্ছে ভারতের চাণক্য নীতি। সে আমেরিকার সাথেও প্রীতি রাখে, রাশিয়ার সাথে তার প্রীতি আছে, এবং রাশিয়ার সৈন্য অলরেডি ঘাঁটি করে ভারতে বসে আছে। আপনাকে বলে দেই, এটা 2 মাস আগেই ঘটে গেছে। 2 মাস আগে ঘটে গেছে। এখানে অলরেডি রাশিয়ার সৈন্য ঘাঁটি করে আছে, এবং রাশিয়ার সাথে তার সামরিক চুক্তি রয়েছে, দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি রয়েছে। অর্থাৎ ভারতে হামলা, রাশিয়ায় হামলা, রাশিয়ায় হামলা, ভারতে হামলা, এই চুক্তি তারা করে রেখেছে। এটা কিন্তু পাকিস্তান সৌদি আরবের চুক্তি না, যে সৌদি আরবে যখন হামলা করবো, পাকিস্তানে যখন হামলা করবো সৌদি আরব আসবে না, কিন্তু সৌদি আরবে হামলা করে পাকিস্তানকে যা কামলা দিতে হবে, এরকম চুক্তি না। কিন্তু সত্যি সত্যি যদি আপনি ভারত হামলা করেন, রাশিয়া তার নিজের উপর হামলা করবে, হামলা মেনে নিবে। তেমনি রাশিয়ার উপর হামলাটা ভারতের উপর হামলা মনে করা হবে, সেই চুক্তি তারা। আবার আমেরিকার সাথেও বাণিজ্য চুক্তি আছে, ইউরোপীয় ইউনিয়নের সাথেও আছে, ইরানের সাথেও আছে, ইসরায়েলের সাথেও আছে। বাংলাদেশে শুধু পাকিস্তান ছাড়া সবার। আবার পাকিস্তানের উপরে তার চাণক্য নীতি আলাদা, পাকিস্তানের সাথে কোনো সম্পর্কই রাখে নেই। অথচ পাকিস্তান কিন্তু প্রতিদিন গালি দেয় না। ভারত বাংলাদেশ যেভাবে একেবারে ভাবির পোলারা হাঁপানি রোগী সেও ভারত ভেঙে ফেলবে। আবার দেখি এটা কয়ার পানি খায়, ঠিক আছে, ওইটা কইতে বলা আটকা যায়, ওটা আবার পানি খায়। তো এরকম হাঁপানি রোগী, রিক্সাওয়ালা, লিল্লাখোর, তারপর রিটায়ার্ড মেজর যে হাঁটতে পারে, উষ্টা খায় পড়ে যায়, সেই লোক বলে ভারত দখল করবে। তারপরে ভারত কিছু বলছে বাংলাদেশ নিয়ে? বলে নাই। রপ্তানি বন্ধ করে নাই, আমদানি বন্ধ করে নাই, বরং আরো ভিসা দিয়ে দিছে। কিন্তু পাকিস্তান কিন্তু এয়ার টাইট, আকাশ পর্যন্ত নেই, এয়ার টাইট করে দিছে, সব বন্ধ। তাদের নীতি কিন্তু এক একজনের সাথে এক এক রকম। তো আপনি যদি ভারতের কূটনীতিকে, আমি যে বললাম, যেটা আবার বলতে চাই যে চাণক্য নীতি কেউ যদি শুধু পড়ে, কিছুটা আমাকে দেখেও বুঝেন। আমার আগে খুব রাগ উঠতো, এখন রাগ উঠে না। তখন কিছুদিন আগে একজন আমার নামে খুব বদনাম করতেছে, আমি জানি, মনে করেন আমার নামে আপনার কাছে বদনাম করতেছে, আপনাদের দুইজনের কাছে আপনারা আবার আমার বলে দিতেছেন। একবার রাগ উঠেছিল যে তার বিরুদ্ধে অ্যাকশনে যাই। আমি বললাম না, সে একাই থেমে যাবে। দেখি থেমে গেছে, কি দরকার? যদি আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতাম, তাহলে কি হইতো? আমার একটা আলাদা হেডেক, আমার পড়ালেখা নষ্ট হইতো, আমার বক্তব্য দেওয়া নষ্ট হইতো। ফরিদ ভাই, অনেক দর্শক, কিছু কিছু দর্শক আছে বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ভারতকে গোনায় ধরে না। আমরা সব দেশকেই গোনায় ধরি। আমার যতদূর বিশ্বাস, কোন দেশকে গোনায় না ধরার মতো কোনো কারণ পৃথিবীর কোনো দেশ এভাবে বলতে পারে না। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এই কথা বলতে পারে। এখন বাংলাদেশের কাছে আমি একটা প্রশ্ন করি, এবং এরপর রাশেদ হায়দারের কাছে যাব। এই যে বাংলাদেশ এই 2 দিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে 500 কিলো আম পাঠিয়েছে, মানে অর্থ মেট্রিক টন। আবার যে শুভেন্দু অধিকারীকে নিয়ে আমাদের সংসদে তীব্র ঝাঁঝালো
আলোচনা হলো, সেই শুভেন্দু অধিকারীকেও 500 কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ। জি, গুনাই এবার ওই যে আসামের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত হিমন্ত শর্মা। বিশ্ব শর্মা, জি। তাকে কত কেজি পাঠিয়েছে এই খবরটা আমি ঠিক পাইনি। এই যে হঠাৎ করে এই আম কূটনীতির কারণ কি ফরিদ ভাই? দোস্তি না ছুটে দুশ্মনী না টুটে, একটা কথা আছে না? ওই যে আওয়ামী লীগ বলেছিল যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, বিরাট পাপ করছিল এই কথা। কিন্তু বিএনপি নেতা কি বলছে? যে ভারতের সাথে আমাদের সেই স্বামী স্ত্রীর সম্পর্কে যাদের কোনো ডিভোর্সই হবে না। এটা আমি বলি নাই, কিন্তু ওই যে ভাবির পোলারা লিখতেছে না, ভারতের গুনাই ধরো না। এখন আপনি যদি বলেন যে এখন এখন পাড়া যদি বলে সিংহরে আমি গুনাই ধরি না, এখন পাড়া সিংহ কি করতে পারে তারা? এখন গাধা যদি বলে হাতিরে গুনাই ধরে না, হাতি তাহলে কি করবে? হাতি কি গাধার সাথে গিয়ে মারামারি করবে? ওইটার আপনি কি জবাব দেবেন? কেউ যদি তিতপুটি মানে তার কিনা মাছ যদি বলে রুই মাছের আমি গুনাই ধরি না, এখন কি করবে রুই মাছ বলেন? আপনার বাইসে গেছে যে রুই মাছ বলছে যে মনে করেন 10 কেজি রুই মাছের দার কিনা মাছ একটু বলতেছে আমি তো রুই মাছের গোনাই ধরি না, এদের তোর একটা টাকি মাছের সামনে পড়লেই না আরো সাইজ করে হালাইতো। তো পাইসে গেছে যে ভারত হচ্ছে শৈল মাছও না, মাগুর মাছও না, ভারত তো রুই মাছ খাই ফেলে না। তো যদি ক্যাটফিশ হইতো, পাকিস্তানের মতো ক্যাটফিশ হইতো, ছোট হইলো খাই ফেলতো, তখন বুঝতো মজা। আর আপনি যেটা বললেন যে আম দেওয়া, আমই দিচ্ছে না তলে তলে আরো কি দিচ্ছে, এই যে আপনি কি মনে করেছেন ভারত এমনি বিশ্বাস ছেড়েছে? একটা কিছু তো লেনদেন হয়েছে। ভারত তো ওই যে 1 বছরে 5 লক্ষ কোটি টাকা কামাইবে, শুধু কি সেই কারণে আপনার মনে হয়? আমার কিন্তু মনে হয় যে এই সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে, গোপন কোনো সমঝোতা হয়েছে। আপনি তো শুধু আম দেখতেছেন। তা আম যদি প্রকাশ্য দিয়ে থাকেন, মেয়ার জামাইবারে যদি আপনি প্রকাশ্যে আম পাঠাই থাকেন, তাহলে গোপনে তো জামা পাঠাইছেন, গোপনে তো আনারসও পাঠাইছেন। মেয়ার জামাইবাড়ি বাইচান্স পোলার বউ যদি দেখে, তাহলে তো খেপে যাবে, মানে চীন খেপে যাবে, আমেরিকা খেপে যাবে। আপনি যে তলে তলে আরো কি দিচ্ছেন বা দিচ্ছেন না, আমরা কিভাবে বুঝি? এই যে শিলং সালাউদ্দিন এত বছর ভারতে থাকলো, ভারত তাকে বহাল তবিয়তে ছেড়ে দিল, আমরা তো বুঝলাম না। তাকে আবার মন্ত্রী হইতে দিল, আমরা তো হিসাব বুঝলাম না। দালমে কুছ তো কালা হ্যায়, কে যে কার সখী তুমি কার, কে যে আসলে কার, এটা তো বোঝা বড় মুশকিল। এই জামাতি যে ভারতের দালালি করতেছে না ভিতরে ভিতরে, আপনি কেমনে বুঝলেন? এই যে সারাদিন ইহুদিদের বিরোধিতা করে, ইসরায়েলের বিরোধিতা করে, বর্তমান সরকার যে সাবেক ভিপি নুরা এখন প্রতিমন্ত্রী সরকারের, প্রবাস কল্যাণ নাকি কি যেন মন্ত্রী, প্রবাসী শ্রম কল্যাণ মন্ত্রী, এমপি সাহেব। তে এই ভিপি নুরা, তার সাথে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার ছবি আছে, এটা তো সে নিজেও স্বীকার করেছে। রাজনীতি খুব জটিল বিষয়। আপনি যেটা বললেন আম পাঠাইছে, কয়দিন পরে জাম পাঠাবো, এরপরে ইলিশ মাছ পাঠাবো, তারপরে বিনিময়ে কি নিবে। ভাই এই যে আমরা পাঠালাম, আমাদের ছবি হলো, আমাদের পত্রিকায় খবর আসলো, ভারত কি পাঠালো সেটা তো দেখলাম না। কেন ভারতকে আপনারে সরকার 15 দিন হইতে কি ডিজেল দেয় নাই? তখন যদি ভারত ডিজেল না দিত, তাহলে কি বিএনপি জামাতের এত তেল? সেটা তো ব্যবসা, আমরা কিনেছি, তারা দিয়েছে, আমাদের দরকার ছিল, আমরা কিনেছি। ভারত তো গিফট করেনি আমাদেরকে। আমরা যে গিফট ইলিশ পাঠাইছিলাম না আমরা, জি জি, আমরা তো শুধু জি, গিফটই জি। পাঠাই ভারতকে। কেন আমরা এত গিফট পাঠাতে যাই? ভারতের পক্ষ থেকে কোনো গিফট এ যাবৎকালে বাংলাদেশে এসেছে আমরা কোনো খবরে দেখেছি? আপনার কি মনে হয়? কেন গিফট দিতেছিল তো 1.5 কোটি মুসলমান অনুপ্রবেশ করে গিফট দিতেছিল, আপনারা নিলেন না? আপনারা বলেন এদের চিনেন না, আপনারা রোহিঙ্গাদের চিনেন, এদের চিনেন না, কি করবেন? ভারত যে আমাদের, মানে আমি আবারও বলি, আপনি যেহেতু গিফট দিয়েছেন, আর ভারত তো করি আপনাকে, শোনা যাচ্ছে না। ধরুন আপনি আমাকে একটা গিফট দিলেন, হ্যাঁ, একটা ঘড়ি দিলেন বা একটা কিছু একটা দিলেন, তো আমিও আরো এক সময় দেখা গেল কিছু একটা সামনে পড়লো, ভালো, আপনাকে গিফট করলাম। এই যে লেনদেন থাকে। এখন আমি দেখছি বাংলাদেশে শুধু গিফট দিচ্ছে, ভারতের তরফ থেকে আমি কখনো কোনো গিফট বাংলাদেশকে দিতে আমি দেখিনি। এই যে ইলিশ দিল, এই ইউনুসের সময় তো ইলিশ গেল। এখন ভারত কি গিফট দিব? ভারত তো গরুর মুখ খাওয়া দেশ। সরকার, আমাদের বিরোধী দল, আমরা সবাই মিলে ভারতকে বলছি, আমরা কি বলছি, ওই যে একজন কমেন্ট করেছে গোনায় ধরি না। তো গোনায় না ধরলে ওদেরকেই শুধু আমরা দিচ্ছি, ওরা শুধু নিচ্ছে, মানে গিফট যেটা। এখন গোনায় না ধরলে গিফট দেয়, আমরা এত গোনায় না ধরাতেই গিফট দেয়, গোনায় ধরলে না জানি কি হবে। এখন এই সমস্ত গন্ডমূর্খদের ব্যাপারে কি সমালোচনা করব? কারণ হইলো এদের কাছে আমেরিকায় যে এক মৌলবি দেখলাম না, আমেরিকা দখল করবে, আমেরিকাকে প্রদেশ ঘোষণা করবে, 1 কোটি লোক নিয়ে ভারত দখল করবে। এদের কাছে তো পৃথিবীর কেউ কিছু না, এরা সব দখল করতে পারে। তো এই সমস্ত লোকদের আপনি কি, আর যেটা বললেন গিফট, এখন ভারত এই যে বললো না গোনায় ধরি না, কে যেন বলছে লিখলেন,
এখন আমরা তো উল্টা দেখতেছি, হায়দর ভাইয়ের আমি এত গিফট পড়াই, হায়দর ভাই কিছুই দেয় না, তার মানে কি আমার গোনায় ধরে না? তার মানে হায়দর ভাই আমার গোনায় ধরতেছে না। অনেকে আছে না, নেতার বাড়ি এই কাঁঠাল নিয়ে যায়, আম নিয়ে যায়, জাম নিয়ে যায়, জমিদার বাড়ি যায় বারান্দায় রেখে আসে, জমিদার তো পাত্তা দেয় না। ভারতের কাছে আমার ওইরকম কি জিজিয়া কর দিল নাকি? আমার তো উল্টা মনে হইতাছে যে হিন্দুদের কাছে জিজিয়া কর নিবে, তো জিজিয়া কর হিসেবে মানে মুসলমানেরা এখন, বাঙ্গ মুসলমানরা এখন জিজিয়া কর হিসেবে শুভেন্দু অধিকারীর কাছে আম পাঠায়, ত্রিপুরা মানিক শাহের কাছে আম পাঠায়, কয়েকদিন পরে নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবে, ইলিশ মাছ পাঠাবে, তাই না? এগুলো পাঠাবে। তা আমরা তো উল্টা দেখতেছি, তারাই আমাদের গোনায় ধরে না। তা আপনাকে গোনায় না ধরলে এখন কি করা আছে? কামলা যতই গৃহস্থর বাড়িতে জিনিস নিয়ে যাক, গৃহস্থ তো সহজে কামলার বাড়িতে কিছু নিয়ে যাবে না, এটাই স্বাভাবিক। এদের লজ্জাও করে না, সারাদিন বলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিন্তু তারা ভিসার জন্য ওই ঘন্টার পর ঘন্টা না, ভোর 5টার সময় এসে লাইন দিবে, আবার ভিসা নিয়ে একবার গালি দিবে, আবার জহর নামাজ, আসর নামাজের সময় ভিসা নিবে, এসে নামাজের সময় আলহামদুলিল্লাহ বলবে, ফজর নামাজের সময় ভারতকে গালি দিবে, পরের দিন সকালবেলা দেখবেন কলকাতায় এসে হাজির, বা পরের দিন সন্ধ্যায় দেখবেন যে দিল্লি বা চেন্নাই গিয়ে হাজির চিকিৎসা করার জন্য। তো বাংলাদেশের মানুষের চরিত্র, মানে বিশেষ করে বাংলাভাষী মুসলমানের চরিত্র বিশ্লেষণ করা খুব কঠিন কাজ। আমার মনে হয় যে ওই যে কোন আগে নাকি জিনেরা কোন সব কাজ করে দিত, সব কাজ, আর বল জিন আমার পদ্মা ব্রিজ বানাই দিবে, আটলান্টিক মহাসাগরের ব্রিজ বানাই দিবে। কিন্তু বাংলাদেশি বাংলাভাষী মুসলমানের মন সম্পর্কে যদি জানতে চান, এই জিন পারবে না। সে মাপ চাবে, প্রয়োজনে জিন আত্মহত্যা করবে। কারণ বাংলাদেশের মানুষ সম্পর্কে আপনি বুঝতেই পারবেন না। কারণ এখানে সারা জীবন দেখলাম যে ভারত বিরোধিতা রাজনীতি করে এই বিএনপি, আমাদেরকে সিগারেট বিষাদ দেখি ভারতের চাদর পরে। আমার জীবনে আমি 2বার ভারতের চাদর কিনেছিলাম, 2বার। আর রিজভী সাহেবের ঘরে সবই ভারতীয়, জামাতের আমিরের ঘরে সবকিছু ভারতীয়, ওই ডাক্তার মাসুদের ঘরে সবকিছু ভারত, ঘরে যান সব কসমেটিক ভারতীয়, নিশ্চিত থাকেন। সে চাইনিজ কসমেটিকও ব্যবহার করে না, বাংলাদেশে ব্যবহার করে, সব ভারতীয়, আপনি নিশ্চিত থাকেন। কারণ ইউরোপ আমেরিকা শুয়োরের চর্বি থাকবে, এই ভয় করবে না। তো রইল বাকি কি? ভারত। কারণ ভারতে তো শুয়োর খায় না, গরুও তারা ব্যবহার করে না, বিকল্প চর্বি, কৃত্রিম চর্বি ব্যবহার করবে। ওইখানে ভারতের কাছেই যাবে, যেতে হবে, তাছাড়ার উপায় নাই। আপনাকে আম দিতে হবে, জাম দিতে হবে, কাঁঠাল দিতে হবে, লিচুতে তেল টেল মেরে যদি একটু তেল আনতে পারেন। আর ওই যে আপনি বললেন না যে টাকা দিয়ে তো কিনছি, ভাই টাকা দিয়ে আপনি ইরান থেকে তেল কিনবেন, ইন্ডিয়া যান কেন? আপনি আপনার মায়ের পেটের ভাইয়ের সাথে যদি ঝগড়া থাকে, তার দোকান থেকে 100 টাকা তেল কিনেন না, সরিষার তেল। আপনার ভাইয়ের সাথে যদি ভাইয়ের মিষ্টির দোকানে তার সাথে ঝগড়া লাগে, আপনি 100 টাকা দই নিবেন না। আপনি ভারত থেকে এত তেল আনেন, ঘটনাটা কি? আর কোনো দেশ নাই? ও আর কোনো দেশ নাই, ওগুলো আমরা কিন্তু বুঝি। টাকা মানে বিষয়টা এরকম, ফকিরের ভিক্ষা দিলে বলে ভিক্ষা কি মাগনা দিছেন, সব কামাই করছেন না, বক্তব্যটা কিন্তু ওইরকম মনে হয়। বুঝতে পারছেন? বক্তব্যটা ওইরকম। টাকা দেয়া ভারত থেকে আনবেন কেন? টাকা দিয়ে আমেরিকা থেকে কিনেন, টাকা আমেরিকা থেকে বেশি দিয়ে আপনি গম কিনতেছেন না, আপনি বেশি দাম দিয়ে গম কিনতেছেন না, আমেরিকা থেকে আনেন, ইরান থেকে আনেন আপনার ভাই, পাকিস্তান থেকে আনেন আপনার দুলা ভাই, ওইখান থেকে আনেন, আফগানিস্তানে আনেন। আফগানিস্তান না থাকলে নদী থেকে তেল বের করে নিয়ে আসেন, আইতুল কুরসি করে ফু দিবেন, আফগানিস্তানের ভিতর থেকে তেল শুরু হয়ে যাবে বেরোয়া, নিয়ে এসে পড়বেন। আপনি কেন ভারতে যাবেন? তবে আপনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, ওই যে ফাতরা দর্শক লিখছে না, ভারতকে গোনায় ধরে না, ভারতেই আমাদের গোনায় ধরে না, তাই এত আম দেওয়ার পরেও তারা আমাদের জন্য এক বাড়ি জাম পাঠাইলো না। অপেক্ষা করেন, আরো কিছুদিন দেখেন কি হয়, অপেক্ষা করি। রাশেদ হায়দারের কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো। এই যে এটা আমি বেশ ফলো করেছি, কেই বলছেন বিবৃতি, এগুলো নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে ভারত নিয়ে। এখন প্রশ্ন হলো, এই যে আম গেল, শুভেন্দু অধিকারীকে নিয়ে আমি বলছিলাম সংসদেও কিন্তু উত্তপ্ত আলোচনা হয়েছে, শুভেন্দু অধিকারীকে অলরেডি ক্ষমা চাই জন্য এমন কথাও তো আসছে। সেই শুভেন্দু অধিকারীকে আবার আম গিফট পাঠানো হলো, আম গিফট পাঠানো হলো, যারা সার্বক্ষণিক যাদেরকে আমরা বলছি তারা নাকি অনেক কথা বলে বাংলাদেশ নিয়ে নেতিবাচক। এরপরে আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা, ওনাকে পাঠিয়েছে কিনা আমি ঠিক জানি না। ভারতে যাবৎকালে কোনো গিফট পাঠিয়েছে এমন আমার জানা নেই, যদি জানা থাকে রাশেদ হায়দার ভাই বলবেন। কেন আমরা বারবার এইভাবে গিফট পাঠাচ্ছি? ওই যে মাসুদ ভাই, আপনারা বারবার, আমি একটা কথাই বলি যে আপনারা আমারে খোঁচান, পর আমি কিছু কইলে আপনারা কোন যে হাজী সাহেবের মুখ খারাপ। এখন আপনার দেশে আম ছাড়া আর আছে কি? আম ছাড়া তো আর কিছু নাই। 71-এর যুদ্ধের পরে যা সুন্দর ছিল সব পাইকারা লয়ে গেছে, আর এখন পৃথিবীতে যা সুন্দর আছে সব ইন্ডিয়াতে আছে। সুতরাং আপনার কাছে তো তেমন কোনো সুন্দর কিছু নাই যে আপনি পাঠাবেন, আমি পাঠাইবেন।
আর এখন আপনারা বলেন যে আপনি এতক্ষণ ফরিদ ভাইও বলতেছিল যে ভারত গণায় ধরে না, ভারত কিছু দিবে কেন? না ফরিদ ভাই, ভারত কিন্তু একটা জিনিস দিছে, তো ইনফরমেশনটা আপনাদের দিই। গতকাল এইখানকার সময় আপনার 7টার সময় যে একটা রিপোর্ট আমি পাইছি, সেটা হচ্ছে যে পর্তুগাল এম্বাসিতে শুধু বাঙালিদের 7,500 ফাইল জমা হয়েছে গত 2 দিনে, মানে বৃহস্পতিবার আর শুক্রবারে 7,500 ফাইল জমা হয়েছে। ওইখানের দালাল এবং বিভিন্ন জনের হিসাব মতে দেখা গেছে যে আগামী 1-1.5 মাসের ভিতরে কম করে 1.5 লক্ষ ফাইল জমা হবে শুধুমাত্র পর্তুগাল এম্বাসি, ভিসার জন্য, স্টুডেন্ট ভিসা, অমুক ভিসা, তমুক ভিসা। এরপরে এক লোকেরা ফোন দিলাম, দিল্লির আরাকাসান সড়কের এক হোটেল মালিক রে, এখানে আমি বহু আগে ছিলাম, ওর সাথে এখনো কথা হয়। ও কইতেছে এই রোডের কোন হোটেলের কোন বিছনা খালি নেই, যেটা 500 টাকা ভাড়া এটা 1,500 টাকা ভাড়া হয়ে গেছে, খালি নেই। তো ভারত দেয় না, ভারত দিছে না। এই যে একটু ভিসা দিছে, আপনারা গরিবরা যাইয়া মোটামুটি ভিসা অ্যাপ্লাই করতে পারতেছেন, আপনাদের কিছু কর্মজীবী ছেলে পেলে বিদেশ আসবে, তো ভারত দিছে। তো আর ভারতের পা না চাইটা, ওই যে একটা কথা শুনেন যে হাতির দাঁত দেখানোর একটা আর খানার আর একটা, কিন্তু এ জমাইতা বিএনপি এনসিপি যা আছে এরা দেখায় ভারত বিরোধী, কিন্তু এরা নিজেরা মানে গালাগালি, সারাদিন গালাগালি করে সন্ধ্যার পরে নরেন্দ্র মোদী কয়ে যে স্যার আমরা গালাগালি করছি, প্লিজ আপনি মাফ করেন না, মাফ করেন স্যার, আমাকে আপনি ইয়ে করেন না স্যার, আমরা একটু গালাগালি করি স্যার, নাহলে তো আমাকে রাজনীতি টিকে না। এগুলো সবাই বুঝে, কিছু কিছু 2-1 বঙ্গু বুঝে না, অশিক্ষিত বাঙালি এরা বুঝে না যে কাহিনী কি। এখন আম পাঠাইতেছে, কারণ ওরা জানে যে আম ইলিশ এগুলা পাঠাইয়া যদি তেল না মারে তাহলে তো বিপদ আছে। কারণ শুভেন্দ্র হওয়ার পরে অনেক গালাগালি করছে, যে যখন পুশব্যাক হয়েছিল তখনও সংসদে দাঁড়াই শুভেন্দ্রের গালাগালি করছে। তো সেই শুভেন্দ্রকে আবার আম দিয়া, জাম দিয়া, দুধ দিয়া তেলাইতেছে, বুঝতেছেন না এগুলো কি? ফরিদ ভাই করেছে না, মাইয়ার ঘরে তো চুরি করে আম জাম পাঠায়, লগে আরো কি কি পাঠায়। লগে আমার যতদূর মনে হইতেছে, আমার যতটুকু মনে হচ্ছে, এটা আমি শিওর বলবো না, আমার মনে হয় অলরেডি ওই যে বর্ডার এরিয়া যেটা আছে না বাংলাদেশ ভারত, ওখানে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের যে বিজিবি এবং সেনা ক্যাম্প আছে, সেইখানে সম্ভবত 70% গুলো রয়্যাল লোকই কাজ করতেছে। গত 15-20 দিনের খবর পেতেছে এই চুক্তি হয়েছে যে তোরা নাম কাজতে থাকবি কিন্তু ভিতরে র কাজ করবে। দেখেন এই চুক্তি করে আইছে কিনা, দোস্ত খালি কয় যে আওয়ামী লীগের। তোমরা এই বিএনপি জামাত এনসিপির কোন কোন অবদানকে অস্বীকার করবে? কেন চাইনাদের মাথা খারাপ হয়ে যেতে বুঝেন না? জি রাশেদ হায়দার ভাই, আমি যেটা চাই ভারতের কাছে, সেটা হচ্ছে আমি ভারতেও কিন্তু খুব ভালো মানের সুস্বাদু আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আনারস অনেক কিছুই কিন্তু ফলে। ওরাও এরকম 200 কিলো, 500 কিলো, 1000 কিলো আমাদের প্রাইম মিনিস্টারের জন্য গিফট পাঠাবে। ওই গিফট বক্সের উপরে ভারতের পতাকা থাকবে, সেখানে লেখা থাকবে গিফট ফর প্রাইম পিএম বিডি। এই ধরনের প্যাকেট আদৌ আসে কিনা আমাদের কোনো খবরে কখনো দেখিনি। যাই হোক, আমার একটু ভিন্ন আলোচনা আছে, আমরা শেষ করব, শেষের দিকে চলে আসছি। একটা কমেন্ট নেই ফরিদ ভাই, অনেক কমেন্ট আছে তো অনেকগুলো কমেন্ট নেওয়া সম্ভব হবে না, আমি একটা কমেন্ট একটু দেখাতে চাই। সেটা হচ্ছে একজন কমেন্ট করলেন, ডলারের দাদাগিরি ভাঙতে সরাসরি রুপি ইয়েনে লেনদেন, আমেরিকাকে চাপে ফেলতে জাপানের সঙ্গে গাঁটছাড়া বাঁধছে ভারত। এখন এই যে ইয়েনে লেনদেনের যে বিষয়টা, এটা এক সময় ইউক্রেন যুদ্ধের সময় এ ধরনের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। তখন দেখা গেল যে বিশ্বের অনেক দেশই ডলারে রাশিয়ার সাথে লেনদেন করতে পারে নাই, চীন রাশিয়ার সাথে কিন্তু ইয়েনে লেনদেন হয়। এখন ভারতের সাথেও যদি ইয়েনে লেনদেন হয়, ডলার দাদাগিরি কিছুটা হইবে। শুনেন, এগুলো হলো কথার কথা। জি জি জি, এগুলো হলো কথার কথা। যে যতই ফাতরামি বুদ্ধি করুক কাজ হবে না। ব্রিক্স বানাইছিল না, ব্রিক্স আছে, ব্রিক্স তো এখন ইট হয়ে গেছে। এগুলো কিছুই টিকবে না। শেষে ডলার দিয়ে আপনাকে লেনদেন করতে হবে। কত কথাই না বলতেছে লোকজন, আমেরিকাকে আপনি কিভাবে দুর্বল করবেন? সম্ভব না, বললেই তো ভাই একজন প্রশ্ন করলো পাকিস্তানকে আম পাঠিয়েছে কিনা,
দয়া করে বলবেন কোনো তথ্য আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে কি বলে শাহবাজ শরীফ পাঠিয়েছিল পাকিস্তানকে পরে পাঠাবে কেন? পাকিস্তান পরে পাঠাবে কেন? পুরো বাংলাদেশটাই তো পাকিস্তানকে দিয়ে দিচ্ছে, আপনি আম পাঠাইতে হবে কেন? যা মন চাইতে জাহাজ দিয়ে আসতেছে নিতেছে, আর আপনি আম কিভাবে পাঠাবেন? 25 টন পপি বীজ পাঠাইছে, ড্রাগের বীজ পাঠাইছে পাকিস্তান, আপনার জন্য অনেক কিছু পাঠাইছে, তো এত চিন্তা করেন কেন? জঙ্গি পাঠাইতেছে বাংলাদেশ, আরো জঙ্গি কেবল পাকিস্তান অন্য দেশ থেকে আনতেছে অ্যারাইভাল ভিসা দিয়ে। যেটা আপনি বললেন ডলার নিয়ে, অর্থনীতির ছাত্র না আমি, অর্থনীতি অত বুঝি না, আর অর্থনীতি আমার কাছে, অর্থনীতির একটা অংশ আমার কাছে খুব কঠিন মনে হয়। তবে এতটুকু বুঝি যে আমেরিকা আপনার জর্জ বার্নার্ড শকে বলেছিল যে, ভুলে যায় আমার নাম, হয় আইনস্টাইন না জর্জ বার্নার্ড শ, নাম ভুলে যায়, এই দুইজনের একজন বলেছিল যে সোভিয়েত ইউনিয়ন টিকবে না, সমাজতন্ত্র টিকবে না। বলছে কেন? বলছে আমেরিকা চায় না তাই টিকবে না। এবং সেটা কিন্তু ঠিক নাই। ওই মৌলবীদের দিয়ে, এই যে যারা ডলারের বিরুদ্ধে লাগবে না, জাস্ট এই মুসলমানদের দিয়ে তার পিছনে লাগাই দিবে। চাইনা যদি ডলারের বেশি পিছনে লাগে, ওই মুসলমানদের লাগাই দিবে। সৌদি আরব বলছিল পেট্রো ডলার চলবে না, তারা নিজস্ব, ওই যে দেখেন খবর কিন্তু হয়ে গেছে মধ্যপ্রাচ্যে, তার 1 মাস পরে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। তো যারা বলতেছে, শুনেন, স্বপ্ন দেখতে তো সমস্যা নাই। যখন কেউ সমাজতান্ত্রিক আন্দোলনে আসে তখন সে কি স্বপ্ন দেখে? সারা দুনিয়া সে সমাজতান্ত্রিক রাজনীতি, এটা তো গরিব মানুষের জন্য হয়ে যাবে, ডাক দিলে লাখ লাখ লোক, পরে যখন ডাক দেয় দেখে তার বউ তার সাথে নেই। বুঝতে পারছেন? তো এই যে আমেরিকার বিরুদ্ধে যারা জোট করে, যখন আমেরিকা যে এই যে ইরানের তামা বানায় ফেললো, একেবারে মনে করেন যে এইরকমই তামা বানাইছে যে বাপের জানা যায় পোলা মুস্তফা থাকতে সাহস পায় না, কি ডর টানা দেখাইছে। শ্বশুর বাড়ি। যাই হোক, শুনেন, তো যাই হোক, এখন এই ইরানে এই খোমেনির পোলা মানে কি মাইটে আমেরিকা দিছে, ইসরায়েল দিছে, যে পোলায় জানা যাইতে ভয় পায়, অথচ চাপা মারে আল্লাহ সারা কাউরে ডরায় না। কিন্তু এখন দেখি না, আল্লাহ সারাও আমেরিকার দেখে ডরায়, ইসরায়েলের দেখে ডরায়, তাদের বাপের জানা যায় আসে না। কত বড়, মানে কত বড়, কি বলবো, আর গালি দেওয়ার দরকার নাই, অন্য বিষয়। তো আপনি যেটা বললেন, আমেরিকার ডলারের বিরুদ্ধে এখনই পৃথিবীর কোনো দেশের এত মুরদ হয় নাই, এবং আগামী 50 বছর 100 বছরও দেখতেছি না কোনো দেশের এত মুরদ হবে যে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করবে। আমার মনে হয় এরকম মুরদ কোনো রাষ্ট্রেরই নাই। থাকলে একদিন আমেরিকা যা যা করতেছে এতদিন তার মুখোমুখি হইতো, কেউ নাই তার পক্ষে। ডলারের বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না, সম্ভবই না। এগুলো এমনি বলতেছে, দিন শেষে গিয়ে দেখবেন সব ডলার ছাড়া যত কিছুই কম, দিন শেষে ওই যত, এই জাপানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা। জাপানের এই মুহূর্তে জাপানে কত হাজার সৈন্য আছে আমেরিকা, সেই কথা তো কেউ জানে না, ওইগুলো বললে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? আমেরিকার বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না। ওইগুলো গল্প, বহু রাজনৈতিক নেতার গল্প শুনেছি, বহু বিশেষজ্ঞের কথায় 30 বছর যাবো শুনতেছি, এই আমেরিকা গেল, এই আমেরিকা শেষ, এই ডলার শেষ। এটা 40 বছর যাবো, যখন থেকে রাজনীতিতে নেমেছি, মানে হাফ প্যান্ট পরা শিখছি কেবল, তখন থেকে এই গপ্প শুনতেছি, এই আমেরিকা শেষ, এই ডলার শেষ, শেষ হইতেই আছে, হইতে হইতে দেখি যে যারা এগুলো বলে তারাই শেষ হয়ে যায়। এটা কিছুই হবে না, আমেরিকার বিরুদ্ধে আপনি কিছুই করতে পারেন। আমেরিকার বিরুদ্ধে একটা সরাসরি বিবৃতি দেওয়ার মতো মুরদ নাই কোনো দেশের। যেই দেশে আমেরিকার প্রেসিডেন্টের নামে মহিষ হইলে তারা কুরবানি দিতে পারে না, তারা বুঝি ডলারের বিরুদ্ধে লড়বে? কি বলেন আপনি? এই যে ইরানের তামা করলো, কোন দেশ বলছে ইরানের কিছু করতে পারবে না? এই যে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, কোন দেশে মুরদে কুলাইছে সামনে যায় ঠেকাইতে? পারে নাই, পারবে না রে ভাই, একটু বললে লাভ নেই। আমেরিকাকে ধরতে আরো 100 বছর 200 বছর লাগবে, এর আগে আমেরিকার ধারে কাছে যেতে পারবেন না। এটা বললে লাভ নেই। জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, প্রযুক্তিতে তারা দুনিয়ার সেরা। আপনি তারা কিভাবে ধরবেন? ওই মাদ্রাসা বানায় তারা আপনি ধরবেন? হ্যাঁ, মাদ্রাসা বানায়, কমই মাদ্রাসা বানায় আপনি আমেরিকার পাইনি, ডিলাকুলু বানায়। হ্যাঁ, ঢিলাকুলু বানায় আপনি ধরবেন? এত সস্তা? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হায়ার মাদ্রাসা বানায় আমেরিকারে ধরবেন? এত সস্তা? সেটা পৃথিবীর যে কোনো দেশই বলেন, পারবেন না আপনি, সম্ভব না। ধন্যবাদ। জি, ফরিদ ভাই, একদম শেষ এক ছোট্ট করে, যে বাংলাদেশে যে মেরুকরণ গত কিছুদিন থেকে দেখা যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাদা কালো নানা ধরনের কালেমা খচিত পতাকা, এ নিয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশে আছে। আমরা আরেক একটা পতাকা যেটা আমরা দেখলাম, যে বাংলাদেশের পতাকার সাথে যুক্ত করে দিয়ে এমন একটা পতাকা ডিজাইন করা হয়েছে, যেটা ঢাকার কোনো এক জায়গায় এভাবে ঝুলতে দেখা গেছে। এর ভিডিও ক্লিপও কিন্তু আছে। এগুলো প্রচুর নাকি বাংলাদেশে প্রোডাকশন হয়েছে, যেগুলো বিলি বন্টন হবে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো ঝুলানো।
আসলে বাংলাদেশের এই যে বাংলাদেশের পতাকার সাথে অন্য কিছু জুড়ে দেওয়া, এটা কি রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে না ফরিদ ভাই? পরে না, মানে এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ। আপনি বাংলাদেশের পতাকা কোনো অংশ বিকৃতি আপনি করতে পারবেন না, কোনোভাবেই না। আপনি না ওড়ান না উড়াইলেন, কিন্তু আপনি বিকৃতি করতে পারবেন, সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ। অথচ চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের নেতা, হিন্দুদের নেতা, একটি অংশের নেতা, তার নামে ভুয়া যে পাশে তার ধর্মীয় পতাকা উড়াইছে, আপনি তারা ধরে নিয়ে গেলেন, এখনো জেলে রেখেছেন চিন্ময় কৃষ্ণ দাসকে। এখন সরাসরি পতাকা বাংলাদেশের পতাকার উপরে টানাইতেছে, এমনকি এটা বিকৃতি করে বাংলাদেশের পতাকার সাথে যুক্ত করতেছে। আসলে এই কালেমার পতাকার নামের যে ফাত্রামি, এটা মৌলবাদীদের নতুন অপকৌশল। এই কৌশলে তারা বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে। অলরেডি ইসরায়েলের রাষ্ট্রদূত বলে দিয়েছে যে বাংলাদেশে, এমনি বলে নাই যে বাংলাদেশে ইসরায়েলের, সরি, বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, এমনি তো বলে নাই, সেগুলো প্রমাণ দিচ্ছে তারা। এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ এবং এটা বাংলাদেশের জন্য হুমকি। বাংলাদেশের পতাকা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের জন্য পুরোপুরি হুমকি। এরা ৭১ সালে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে এরা তারা 2026 নয়া ফাত্রামি শুরু করেছে। 24-এ গিয়েও দেখলো যে ক্ষমতায় যেতে পারলো না। তাদের যেটা তো ভাই বিএনপি ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসতে পারে নাই। এই দুধের স্বাদ ঘোলে মিটাইছে, এটা তাদের পছন্দ হইতেছে না। তাই নতুন একটা কালেমার পতাকার নামে ফাত্রামি শুরু করেছে, যাতে দেশে একটা ভজগড়া বাজানো যায়। তারপরে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তান আছেই, তুরস্ক আছে, আফগানিস্তান আছে, আর বাংলাদেশের মাদ্রাসাগুলো তেমনি বানায় নাই। এগুলো তো যুদ্ধ করার জন্য বানাইছে, ধর্মের জন্য তো না। কয়েকদিন পরে দেখবেন আসলে তো সুখে খাইতে ভূতে খেলাই। তো তাই 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনাকে তাড়াইছে, শেখ হাসিনা সরকার উচ্ছেদ করছে। আর 2026 আইসে তথাকথিত কালামের পতাকার নামে ফাত্রামি শুরু করেছে, যাতে একটু দুর্ভিক্ষের কবলে পরে না খায় থাকতে পারে। কারণ সুখে খাইতে তাদের ভূতে গেলে ভালো লাগতেছে না, তাদের কপালে খুব শনি আছে, এতই শনি আসে যে আপনি কল্পনা করতে পারবেন না। দেখতে পাবেন। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একজন অলরেডি এগুলো আমাদের অবশ্য আমাদের মনেও আসে। দর্শক প্রশ্ন যে আমের কথা, দর্শক প্রশ্ন করেছেন তুরস্কে আম পাঠিয়েছে কিনা, পাকিস্তানে আম পাঠিয়েছে কিনা, চায়নাকে আম পাঠিয়েছে কিনা, ইউএসএ কে আম পাঠিয়েছে কিনা, আমটা কেন ভারতে? এখন শুনেন, কইলে কইলে মাই মায়ের খায়, না কইলে বাপে আইডিয়া খায়। দশাটা এরকম, দোস্তি দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে। সারাদিন ভারতের গালি দিবে, বুঝতে পারছেন? আমার পরিচিত 2জন মহিলা ছিল, সারাদিন দেখি ঝগড়া করে, সারাদিন ঝগড়া করে, মানে দিনের মধ্যে অন্তত একবার ঝগড়া লাগে। পরে দেখি যে তারা সেমাই যখন রান্না করে তাই একজন আরেকজনকে দেয়। পরে আমরা এই জায়গাটা মীমাংসা করতে যাই, বিপদে পড়ছি। তো বাংলাদেশ ভারতের সম্পর্ক ঝগড়াও করবো, আবার সেমাইও পাঠাবে, এদিকে আর আম পাঠাবে। ভারত আবার ক্রাইসিস পিরিয়ডে তেল বিক্রি করবে, কারণ ওই সময় যদি তেলটা না দিত, আমাদের এই জাতীয় ভাইয়া তারেক রহমানের সরকার উষ্টাকায় পড়ে যাইতো, বুঝতে পারছেন? কিন্তু ওই যে ভারত কূটনীতির, চাণক্য নীতির, সে ধীরে সুস্থ আছে, সে তার মতো কাজ করে যাচ্ছে। আম পাঠাইছেন ভালো কথা, এখন তো ফেলে দেওয়া যায় না যে না তোর আম নিমু না। বাংলাদেশ হলে তাই করতো, তোর আম নিমু না। ভারত তো ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার বুঝে, আন্তর্জাতিক কূটনীতি বুঝে, সেই জন্য সে আম নেয়, কিন্তু বিনিময়ে কিছু দেয় না। দেখা যাক কি হয়, অপেক্ষা করতে থাকেন। অনেক কিছু আছে, ইচ্ছা করলে বলতে পারতেছি। ফরিদ ভাই, আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল গেছে। এই দলের কেউ কিন্তু শিয়া অনুসারী না। হ্যাঁ, এই দলে যারা গেছে এরা সবাই সুন্নি মতাদর্শের অনুসারী এবং তারা সবসময় শিয়াদেরকে বলে কাফের, কাফের বলে, একদম প্রকাশ্যে বলে। হ্যাঁ, মাইক লাগিয়ে, হ্যাঁ, লাউড স্পিকারে বলে শিয়ারা কাফের। সেই সেই শিয়া নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় তারা কিভাবে অংশগ্রহণ করছে, আপনি বিষয়টা যদি আপনার 2-1 মিনিটে, আমি খুব দীর্ঘ আলোচনা চাই না, 1 মিনিটেই শেষ করছি, 1 মিনিটে শেষ করছি। শুনেন, ওই যে সলিমুল্লাহ খানের পীর, যিনি জেডের মাজারে খাদেম, যিনি আহমদ সভা বলছিলেন, বাঙালি মুসলমানের মন বোঝা বড়ই মুশকিল। নাস্তিক আবুল ফজল কিন্তু টুপি মাথায় দিয়ে জিয়ার মন্ত্রী হয়ে গেছিল, শিক্ষামন্ত্রী। তো এরা, এটা রাজনৈতিক, এটা একটা ফাত্রামি। ইরানিদের শিয়াদের কাফের মনে করে, কিন্তু এই দেশের জামাত শিবির লামা জাহাবিরা এখানে খোমেনির গায়েবানা জানাজা করেছে। যার যার বাড়ি, যার বিয়া তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই, মারা গেছে খোমেনি ইরানে, বাংলাদেশে 4 মাস আগে জানাজা পড়া শেষ। কিন্তু একজনে কিন্তু শিয়া না, আর তারা কাফের মনে করে ইরানিদের, শিয়াদের। আপনি বলেন তো, এদের যারা যারা গিয়েছে তাদের একবার ওই যে মোহাম্মদপুর শিয়া মসজিদে গিয়ে একটু জুম্মা নামাজটা করে আসতে বলেন না? তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। বলেন না, ওই যে ঢাকার পুরান ঢাকার হোসানি দালানে গিয়ে একদিন একটা জামা থেকে এক ওয়াক্ত নামাজ পড়ে আসুক, তাহলে তো দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আরেকটু উদাহরণ দেই, এই শিয়াদের সাথে বিয়ে করতে বলেন তো, শিয়া মুসলমানের সাথে সুন্নিদের বিয়ে করাইতে বলেন, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।
বলেন বাংলাদেশে তো শিয়া আছে, বিয়ে করতে বলেন, সুন্নিদের বলেন বিয়ে করতে, এরা বিয়ে করবে না ওরা বিয়ে দিবে, পারবে কিনা বলেন? এগুলো হলো আরেক ভণ্ডামি, এটা হলো রাজনৈতিক ভণ্ডামি। এটা তারা গিয়েছে। আবার দেখেন বঙ্গবন্ধুর প্রতীকীতে যদি ছবি দেন, ফুল দেন, ওটা হলো কুফরি। কিন্তু এরাই আবার কিন্তু ইরানে গিয়ে এই খোমেনির ছবিতে ফুল দিছে, এটা আবার হালাল হয়ে গেছে। শেখ হাসিনা 300 লোক মারলে ফ্যাসিস্ট, আর খোমেনি 80,000 লোক মারলেও সে ফ্যাসিস্ট না, সে হলো দেবতা, সে হলো গণতন্ত্রের ধারক বাহক। এই দেশের বামপন্থী সিংকুবাম আর মোল্লাদের কাছে তাই মনে হয়। তো এটা ওটা আরেক ফাতরামি, এদের ভণ্ডামি ধরা পড়ে গেছে। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, যাই হোক, আমরা এই যাবৎকালে বাংলাদেশের কোনো আলেম ওলামা কথা বলেনি যে শিয়াদের জানা যায় কিভাবে সুন্নিরা গেল, এটা মুনাফিকির পর্যায়ে পড়ে কিনা। আমরা অপেক্ষায় থাকবো আলেমদের পক্ষ থেকে কি ধরনের ফতোয়া আসে বা কি ধরনের বিবৃতি আসে, সে অপেক্ষায় আমরা আলোচনাটা আর দীর্ঘায়িত করব না। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই যুক্ত হয়ে সময় দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আজ আমরা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে